মানে ইনডাইরেক্টলি ওরা আমাকে বয়কট করে দিয়েছিল। মানে হয়তো কিছু কথা বলতে পারছিল না, যে তোমাকে মুখের উপর বলতে পারছিল যে কাজটা দেবো না, কিন্তু এটা আমি মনে করছি বয়কটই হয়ে গেছে, করে দিয়েছে কারণ ছাড়া। আমার কোনো কারণ যে কাজ চাইলে মানুষ মার্ডার হয়ে যাবে, মানে তাহলে কতজনকে মার্ডার করবে? মানে কাজ তো সবার দরকার, অনেকেরকেই কাজ দেওয়া হচ্ছে না, তো কতজনকে মার্ডার? কোনো ব্যাপারেই রাখা হয় না। মানে আমি একদম এমন একটা মানুষ যে আমি একটা গিল্ডের মেম্বার হয়ে আমাকে কাজও দেওয়া হয় না, কোনো ব্যাপারেই আমাকে ডাকা হয় না। তারপরে ওনারা আমাকে যোগাযোগ করেছে, কি হয়েছে না হয়েছে সব আমি বলেছি। না, ওনারা বললো আমার পাশে থাকবে, এতক্ষণ পাশে ছিল না। দেবদা যখন আমার পাশে এসে দাঁড়ালো তখন সবাই ফোন করছে যে দেবদা তোমার যেটা পোস্ট করেছে দেখেছে, তোমাকে আমাদের এর পরবর্তী প্রজেক্টে সিনেমাতে তোমাকে কাজে নেওয়া হবে। তার জন্য আমার মনের মধ্যে একটু হাসি এসছে, এবং আমি দেবদাকে মানে থ্যাংক ইউ জানালেও আমার কম পড়ে যায়। 2 বছরের ওপরে কাজ পাচ্ছি না, বসে আছি বাড়িতে। আমি প্রায় সময় আমাদের গিল্ডের অফিসে যাই, বাবি মালাকারকে বলছি যে দাদা আপনি আমাকে কাজ দিন, আপনি তো জানেন আমার মাথার উপরে কেউ নেই, আমাকে নিজে একা সংসার চালাতে হয়। তো উনি না কোনো কর্ণপাতই করতো না। হ্যাঁ, আমি গিয়ে বাইরে বসে থাকতাম অসহায়ের মতন। উনি আমাকে বলতো যে কাজ কোথায়, কাজ নেই, যে বসরা যে যা নিজেদের অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিচ্ছে। তো এই কথা শুনে তো আমি যে চলে আসতাম। এবার যারা বস আছে তাদেরকে গিয়ে বলতাম দাদাকে বলো না একটু আমাকে কাজ দিতে, আমি এতদিন ধরে বাড়িতে বসে আছি, আমার সংসারটা চালাতে পারছি না। কিন্তু বসরা বলতো দেখো বাপি মালাকার তো কাজটা ডিস্ট্রিবিউট করে, বাপি মালাকার যদি তোমাকে পাঠায় নিশ্চয়ই আমরা কাজে নেব। তো বাপি মালাকার যখন ঠেকা বেঠাকায় কোনো অ্যাসিস্ট্যান্ট হয়তো পেত না, রাত্রির 10টা নয় 11টা নয় 12টা নয় আমাকে কল টাইম দিত। এইবার সকালবেলা ধরো কোনো সময় 12টায় কল টাইম দিচ্ছে, 2টোয় কল টাইম দিচ্ছে, তাই আমি করতাম। আমি যদি মনে করতাম ঠিক আছে এখানে আমি যেতে পারবো, আমার ঘরের কাজ নেই, আমি তাও ছুটতাম এইটুকু কাজের জন্য। কিন্তু তাও মানে উনি কর্ণপাত করছিল না। আমি শুধু ওনাকে একটা কথাই বলেছিলাম, দুটো হাত জোর করে, যে দাদা আপনি আমাকে একটুখানি কাজটা দিয়ে একটু দিন, আমার সংসারটা আমি চালাতে পারছি না, ঘর ভাড়ায় থাকি আমি, আমার দুটো মেয়ে, ঠিক আছে, আমার বড় মেয়েও আছে, ছোট মেয়ে আছে। তো উনি না একদমই, উনি আমার পারিবারিক ব্যাপারটা জানে যে আমার মাথার উপরে হাজবেন্ড নেই, 2022-এ মারা গেছে, আমি সংসারটা চালাতে পারছি না। তাও উনি কোনো কর্ণপাত না করে আমাকে বলছে কাজ নেই। তো 19 তারিখের কথা বলছি, মার্চের একদিন 19 তারিখে আমার বাড়িতে সকালবেলায় আমি ঘরটা এখানে 2 মাস এসছি, আমার দালাল টাকা পয়সা পাবে বলে অনেক চিৎকার চেঁচামেচি করে গেছে। তা আমি না সেদিনকে বিকেল বেলায় অফিসে গিয়ে পাপি মালাকারকে বলেছি দাদা আপনাকে দুটো পায়ে ধরে বলছি, অন্তত কিছু যদি কাজ থাকে আপনি আমাকে একটু দিন, আমি বলছি আর হাউ হাউ করে কাঁদছি, আপনি আমাকে কাজটা কেন দিচ্ছেন না, কি কারণে দিচ্ছেন না? তখন বাপি মালাকার আমাকে একটা কথাই বলে যে সেটা তো আপনি জানেন আমি কেন কেন আপনাকে কাজ দিতে পারছি না, সেটা সেই উত্তরটা আপনার কাছে, আমি জানি না এর উত্তর। তা আমি যে ঠিক আছে আপনি যখন কাজ দিতে পারছেন না তাহলে দেখছি আমি যদি কোনো জায়গায় ব্যবস্থা করতে পারি, দিয়ে বলে আমি অফিস থেকে চলে এসেছি। তার মধ্যে কিছুদিন আগে উনি আমাকে একটা কথাই বলেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। তো আমি ফেসবুক বাইটসেও সবাইকে জানিয়েছি এবং বন্ধু বান্ধবরা আমাকে জানিয়েছে যে প্রিয় মানুষটা কিরকম বলতো। আমি ওদেরকে এই কথাটাই জানিয়েছি যে প্রিয় মানুষটা হতে গেলে কি করতে হয়, তা সেই শিক্ষাটা তো আমার মা বাবা দেয়নি, সেই শিক্ষাটা আমি জানি না। তাহলে আপনাদের কাছে যদি জানা থাকে তাহলে আপনারা একটু আমাকে বলুন, আমি দেখি আমি ওই শিক্ষাটা নিতে পারি কি না পারি। প্রিয় মানুষটা কিসের প্রিয় মানুষ? এই গেল, যাওয়ার পরে এবার তো কাজ দেয় না, কাজ দেয় না। এবারে উনি 20 তারিখে এই কান্নাকাটির জন্য 19 তারিখে যেহেতু আমি ওনার গিল্ডের অফিসে গেছিলাম, উনি 20 তারিখে আমাকে নন্দিনীতে এক শিফটের কাজে পাঠিয়েছিল। টেকনিশিয়ান এই N21-এ হচ্ছে, ও নন্দিনীতে পাঠিয়েছিল, তাও উনি ফোন করেনি। ওইখানকার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে বললো যে দাদা তোমাকে কল টাইম দিয়েছে, সকাল 7টার সময় তুমি চলে এসো। 7টায় না কটায় ছিল আমার ঠিক মনে নেই, আমি চলে এসো। তা আমি গেছি, যথারীতি কাজ পেয়েছি, আনন্দ গেছি কাজটা করতে। তারপরে তো আর কাজ দিচ্ছে না, সেই
তো মানে সেই সেটার জন্য মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম যে কাজ দিয়েছে না, বসে আছি ঘরে, আমি আশা করছি যে দাদা হয়তো চোখের জল ফেলেছি, কাজটা হয়তো দেবে। দিয়ে তারপরে 23 তারিখে আমি ঘরেতে একটা চিঠি লিখে, যেহেতু আমাদের সবাই জানো মাদার বডি আমাদের হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের স্বরূপ বিশ্বাস, উনি এমনি খুব ভালো মানুষ, ঠিক আছে। তো আমি ওনার দ্বারস্থ হয়েছি, দ্বারস্থ হয়ে আমি চিঠিটা ওনাকে গিয়ে দিলাম। দিলাম বলতে গেলে সেদিনকে ওনাদের একটা মিটিং ছিল হেয়ার ড্রেসার গিল্ডের সঙ্গে, তা আমি গিয়ে গিয়ে দাঁড়ালাম। তার স্বরূপদা বললো যে কি ব্যাপার, আমি বললাম চিঠি দিতে এসছি একটা। তখন অরিজিৎদা বলে যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, উনি চিঠিটা রিসিভ করলো। মানে ইনডাইরেক্টলি ওরা আমাকে বয়কট করে দিয়েছিল, মানে হয়তো কিছু কথা বলতে পারছিল না, যে তোমাকে মুখের উপর বলতে পারছিল যে কাজটা দেবো না, কিন্তু এটা আমি মনে করছি বয়কটই হয়ে গেছে, করে দিয়েছে কারণ ছাড়া। আমার কোনো কারণ নেই গো, আমি আমাদের আর্টিস্টরা এত ভালোবাসে আমাকে, আর্টিস্টরা থেকে আমাদের অল টেকনিশিয়ান খুব ভালোবাসে, আর আমি একটু হাসি খুশি বলে হাসি বলে সবাই আমাকে ভালোবাসে, জানো তো। মানে আমি তাদেরকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আমার সঙ্গে কোনোদিন আজকে 10 বছরের উপরে কাট পেয়েছি, কোনো কমপ্লেন তারা আমাকে আজও পর্যন্ত করেনি, আর আমিও তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার আজও পর্যন্ত করিনি। আর্টিস্টরা খুব ভালোবাসে আমাকে, প্রতিটা আর্টিস্ট। আমি প্রথম যখন এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, আমি মিমির কিছুদিন পার্সোনাল করেছিলাম বিথিকাদের সঙ্গে, আমাকে মিমিদিও খুব ভালোবাসে। 3 তারিখের কথা বলছি, যে আমাকে ফোনটা করেছিল 3 তারিখে, সে আমাকে ফোন করে বলছে, রাত্রি তখন 10:30 বাজে, ফোন করে বলছে সিমরান কি করছো, কোথায় আছো? আমি বলছি বাড়িতে দাদা। তো বলছে যে তোমার সঙ্গে আমার কিছু ফোনে মানে কথা আছে, অন ফোনে বলা যাবে না, আমি তোমাকে কালকে কি সন্ধ্যেবেলায় তুমি থাকবে? তাহলে আমি সন্ধ্যেবেলায় তাহলে আমি যাবো, গিয়ে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তা আমি ঠিক আছে এসো। 8:30টায় এসছে, এবার আসতে না আসে আমাকে বলছে যে এরকম আমার তারা আছে, মিটিং আছে, আমি বেরিয়ে যাব, হ্যাঁ কুদঘাটে আমার মিটিং চলছে, বেরিয়ে যাব। তা আমি বলছি তাই নাকি? তা আমি বলছি কি কথা বলতেছো? বলছি বসো বসো, বলছি। তো আমাকে বললো যে তুমি বরং একটা কাজ করো, তুমি বাপি মালাকারের নামে যে চিঠিটা দিয়েছো, সেই চিঠিটা ফেডারেশন গিল্ড থেকে তুলে নাও, ঠিক আছে? ফেডারেশন থেকে তুলে নাও, না হলে কিন্তু বাপি মালাকার কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। আর এমন ভাবে মার্ডারটা করবে যেটা কোনো প্রুফ থাকবে না, সেটা সুসাইড বলে দেখিয়ে দেবে, চালিয়ে দেবে, দেখিয়ে দেবে। তো আমি তখন একটা কথাই বললাম, কিসের জন্য মার্ডার হয়ে যাবে? না কাজ চাইছে বলে তাই। তো ও তখন বলেছিলাম যে কাজ চাইলে মানুষ মার্ডার হয়ে যাবে, মানে তাহলে কতজনকে মার্ডার করবে? তাহলে কাজ তো সবার দরকার, অনেকেরকেই কাজ দেওয়া হচ্ছে না, তো কতজনকে মার্ডার করবে? একজনকে মার্ডার করবে, দুজনকে করবে, তিনজনকে, 5জনকে, কতজনকে? হিউজ ম্যান যারা কাজ করতে পারছে না ইন্ডাস্ট্রিতে। এবং আরো উইথ যে কি নোংরা নোংরা ভাষা বলে গেছে, সেটা আমি আর বলার মতো না। হলো 5 তারিখের ঘটনাটা বলি। 5 তারিখে ওর আর আমার একটা দমদমে যাওয়ার ব্যাপার চলছিল। আমি ওর আসতেই না আমার দরজাটা খুলে দিয়েছি, এবার ও আর আমি ঘরে ঢুকে আমি তাড়াতাড়ি বললাম তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো 12টা-15টার মধ্যে বেরাতে হবে, তাহলে খেয়ে নে। নিয়ে ও আর আমি খেতে বসে গেছি। খেতে বসে যাওয়ার পরে দেখছি আমার তখন খাওয়া অর্ধেক হয়ে গেছে, দেখছি আমার এই গেটের সামনেটায় কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো ভেতর থেকে তো বোঝাই যায় যে বাড়িতে কেউ দাঁড়িয়ে থাকে, কেন একটা ছায়া পড়ে, একটা ইয়ে পড়ে, সে বোঝাই যায়। আমি না তেড়ে গিয়ে উঠে বলছি কি যে দাদা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আপনি অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে ঘোরাঘুরি করছেন, কি ব্যাপার বলুন তো? বলছি কেন কি হয়েছে? আমি আপনি আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আবার আপনি বলছেন কি হয়েছে, মানেটা কি? যে আমি চিৎকার করে উঠেছি, আর আমার পাশাপাশি বাড়িতে সব ফ্ল্যাট, সবাই কাকিমারা আমাকে খুব ভালোবাসে, যদি সব লোকজন জড়ো হয়ে যায়। উনি কি করলো, আমার ডান দিক থেকে চলে গেল গলিটা দিয়ে, যেতে গিয়ে দেখি কি দুটো লোক, হ্যাঁ ওই তো দুটো ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আমাকে মানে কটকটিয়ে দেখছে। সেই তাকানোটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারবো না। 5 তারিখে এটা হচ্ছে, তো 6 তারিখে আমি সেবা দিতে এসেছি সকালবেলাটায়, তাও আমি স্কার্ফ পরে মুখের মধ্যে ইয়ে করে ছুটি ছুটি এসেছি, আস্তে করে ডালা খুলে আমি ঘরে ঢুকেছি। মানে এরকম অসহায়ের মধ্যে অবস্থা, এমন পরিস্থিতি হয়েছে দিদিকে আমি গেট অব্দি ছাড়তে আসছি, এবং দিদি যখন বেরোচ্ছে দিদিকে নিয়ে আমি বেরোচ্ছি, মানে এইটুকুনি গলিও ওকে আমি একা ছাড়তে পারছি না। আমার একটা অনেক তার আগে আমি আগে দেখে নিচ্ছি যে গলি ফাঁকা আছে কিনা। তোমরা থানায় কোনো অভিযোগ না, তখন সেই মুহূর্তে
মুহূর্তে না আমরা আমাদের দুজনেরই মাথায় আসেনি যে থানায় অভিযোগ করব কি কোথায় যাব আমরা। বিশ্বাস করো ওরও মাথায় আসেনি আমারও মাথায় আসেনি, মানে আমরা রীতিমতো। হ্যাঁ, এইবার তোমার তো গতকালের যে ব্যাপারটা হচ্ছে সেটা তো মারাত্মক, মানে পুরো কালো হেলমেট পরে এসছে দুজন বাইকে, একদম হাতে গ্লাভস পায়ে গ্লাভস, পুরো একদম সেজে গুজে এসছে, মানে একদম মানে যেখান থেকে হোক আমাকে স্যুটটা করে দিয়ে বেরিয়ে চলে যাবে। দেখি ওরা এসে একদম দাঁড়ালো, দাঁড়িয়ে ঘুরিয়ে আমার দিকে, মানে গাড়িটা ঘুরিয়ে যেই দাঁড়িয়েছে না, আমি না মানে আমি কি বলবো, আমার হাত থেকে মানে এরকম এরকম করে থরথর থরথর করে কাঁপছে। আমি ও মা গো নিজে নিজেই বলে ও মা গো বলে আমি এই দরজাটা আমি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। দিয়ে আমি জানলা, মানে জানলাটা আমার এই জানলাটা সবসময় দেয়া থাকে, ঠিক আছে, আমি দরজা দিয়ে না আমি বিছানায় বসে থরথর থরথর করে কাঁপছি। মানুষ কি এরা মানুষ ভাবে না যে একটা কাজের জন্য মানুষ দিনের পর দিন যাচ্ছে এই করছে, উল্টো হুমকি হচ্ছে যে মানে প্রি প্ল্যানিং কি এদিক থেকে চিঠিটা মারবে তুলে ওদিক দাও। থেকে মারবে, মার্ডার করে দেবে, কাজ চাওয়ার জন্য মানে মার্ডার করে দেবে মানুষকে। আচ্ছা, দেবদা যখন হস্তক্ষেপ করেছে আজ দুপুরবেলা, তারপরে কি কোনো ফোন এসেছে কারোর কাছ থেকে? হ্যাঁ আমার ফার্স্টে কি হলো, মানে দেবদা শেয়ার করলেন নিজে? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখতে পাইনি, আমি তো আমার বন্ধু বান্ধবরা সব ফোন করে বলছে যে দেবদা ফোন শেয়ার করেছে, আমি তো ঘরে বসে আছি জানলা দরজা বন্ধ করে, আমি তো বুঝতে পারিনি। এবার যখন দেখেছি দেবদা ইয়ে শেয়ার করেছে আর তোমার পাশে আছি বলেছে, আমার বুকে মানে তখন একটু জল এসছে। তুমি বললে বিষয়টা, হ্যাঁ দেবদার টিম যোগাযোগ করেছে, দেবদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দেবদা তুমি, হ্যাঁ এইবার দেবদার যে টিম, প্রথমে আমাকে প্রবীরদা ফোন করেছিল, আমাকে চেনে প্রবীরদা ম্যানেজার, উনি বললো যে দেবদা তোমার যেটা পোস্ট করেছে দেখেছে, তোমাকে আমাদের এর পরবর্তী প্রজেক্টে সিনেমাতে তোমাকে কাজে নেওয়া হবে। তার জন্য আমার মনের মধ্যে একটু হাসি এসছে, এবং আমি দেবদাকে মানে থ্যাংক ইউ জানালেও আমার কম পড়ে যাবে দেবদাকে। মানে দেবদা যে কি আমার ভাবে পাশে দাঁড়িয়েছে দেবতার মতন, আমি বলে বোঝাতে পারবো না। এখনো থাকছে সেই ভয়টা কি আছে? হ্যাঁ। কোনো ফোন এসছে এখনো এই ঘটনাটা ছড়াছড়ি হওয়ার পর? না না, আর এই ফোন এই আসেনি। ঘটনাটা হওয়ার পর হচ্ছে দিদি 2-3 দিন বাড়িতেও ছিল না, ভয়ে একচুয়ালি বাড়িতেই ছিল না। মানে এরকম হওয়ার পর থেকে তো মানুষ বিকেলের পর হ্যাঁ, আজকে ছিল কালকেও ছিল কিন্তু হ্যাঁ, না। ছিল না। আমি বলছি এবার যোগাযোগ করেছে কে? না না, কিরকম যোগাযোগ বলতে চাইছো? এই ঘটনার পরে মানে যে সমস্ত নামগুলো তুমি বললে তাদের মধ্যে কেউ যোগাযোগ করেছে? না না, কেউ কিছু না না, আমার আমার হেয়ার ড্রেসার যে গিল্ডের যে সেক্রেটারি জয়শ্রী, উনি ফোন করেছিল, ওনাদের একটা নাকি মেয়েদের একটা টিম আছে, কি নাম বললো আমি তো জানতাম না, কেন আমাকে কোনো ব্যাপারেই রাখা হয় না। মানে আমি একদম এমন একটা মানুষ যে আমি একটা গিল্ডের মেম্বার হয়ে আমাকে কাজও দেওয়া হয় না, কোনো ব্যাপারেই আমাকে ডাকা হয় না। তারপরে ওনারা আমাকে যোগাযোগ করেছে, কি হয়েছে না হয়েছে সব আমি বলেছি। না, ওনারাও বললো আমার পাশে থাকবে, এতক্ষণ পাশে ছিল না, দেবদা যখন আমার পাশে এসে দাঁড়ালো তখন সবাই ফোন করছে।